সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করা যায় তোমরা সকলে ভালো আছো। প্রতিনিয়ত আমরা যেভাবে লাইভ ক্লাস নিয়ে আসছিলাম, আজকে আমাদের তৃতীয় লাইভ ক্লাস। অর্থাৎ আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আইসিটির পঞ্চম অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে বা যত কিছু সমস্যা আছে না কেন সেটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করব। তো আমরা আজকে তৃতীয় ক্লাসের মধ্যে চলে আসছি। আজকে আমাদের তৃতীয় ক্লাসটা শুরু হবে। তো অনুগ্রহপূর্বক তোমরা যারা জয়েন করেছো আচ্ছা, আজকে আমাদের এর পূর্বে কিন্তু আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, যেখানে বলেছিলাম যে কোনো কাজ শুরু বা শেষ করলে আমরা এই ধরনের প্রতীক ব্যবহার করতাম, তাই না? তোমরা যারা আমাদের আজকের ক্লাসে উপস্থিত আছো, এই ক্লাসের পরে তোমরা কিন্তু পূর্বের যে দুটি ক্লাস নিয়েছি সেটা তোমরা দেখে আসবে, ঠিক আছে? যেখানে আমরা প্রত্যেকটা তথ্য কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম যে কিভাবে কোন তথ্যটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমরা দেখবো যে কিভাবে কোন কাজটা করতে হয়। অর্থাৎ আমরা আজকে ফ্লোচার্ট অ্যালগরিদমের যে সিদ্ধান্ত প্রতীক এবং সংযোগ প্রতীকের যে কাজ ছিল সেগুলোর প্রয়োগ আমরা আজকে দেখব। তো প্রথমে আমি পূর্বের কিছু ক্লাস নিয়ে আলোচনা করে দিই, যেখানে আমরা বলেছিলাম যে এই প্রতীক দ্বারা কি করা হয়, এই প্রতীক দ্বারা শুরু বা শেষ নির্ধারণ করা হয়। অর্থাৎ যখন কোনো কাজ আমরা শুরু করব এবং যখন কোনো কাজ আমরা শেষ করব তখন কিন্তু আমরা এই প্রতীকটা ব্যবহার করব। এই প্রতীক বলা হয় শুরু বা শেষ করার প্রতীক, ঠিক আছে না? যেটাকে আমরা স্টার্ট বা এন্ড দ্বারাও প্রকাশ করতাম। এরপরে আমাদের আরেকটা প্রতীক ছিল, যে প্রতীকটা ছিল আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হতো, তাই না? এই প্রতীক দ্বারা আমরা ইনপুট নিতাম এবং আউটপুট প্রকাশ করতাম। এরপর আমাদের আরেকটা প্রতীক ছিল যেটাকে আমরা বলতাম প্রক্রিয়াকরণ, তাই না? এই প্রতীক দ্বারা কি করা হতো? প্রক্রিয়াকরণ করা হতো। প্রক্রিয়াকরণ বলতে কেমন? যেটা মানের পরিবর্তন হতো। এই কয়েকটি প্রতীক কিন্তু আমরা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? আমাদের মধ্যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা আজকে যেখানে আমরা বলেছিলাম যে প্রক্রিয়াকরণের কাজ কি ছিল, যেখানে আমরা মানের পরিবর্তন ঘটতো সেটা হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ। এরপরেও আমাদের আরেকটা প্রতীক ছিল যেটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীক। এটা কিন্তু কাজ আমরা এখনো করিনি। এই প্রতীকটা হচ্ছে কি? সংযোগ প্রতীক। সংযোগ প্রতীকের কাজ কি আছে? একাধিক তথ্যকে সংযোগ করা, ঠিক আছে না? এই প্রতীক দ্বারা আমরা একাধিক তথ্যকে সংযোগ করতাম। আচ্ছা, আরেকটা প্রতীক যেটা ছিল সেটা হচ্ছে প্রবাহ দিক। প্রবাহ দিক মানে তুমি কোন দিকে যাচ্ছ সেটা হচ্ছে প্রবাহ দিকের মাধ্যমে আমরা প্রকাশ করতাম, ঠিক আছে না? আমাদের সাথে অনেকে জয়েন আছে। আচ্ছা, কানিজ ফাতেমা পাপিয়া, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটা দেখেছেন এবং আপনারা কেমন লাগছে আপনাদের অনুভূতিটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা ফিরে আসি আমাদের ক্লাসগুলোর মধ্যে। অনেকে জয়েন করেছে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তো আপনারা একটু শেয়ার দিবেন, ঠিক আছে? আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু আপনারা শেয়ার করবেন যাতে তারাও দেখে আমাদের ক্লাসটা উপকৃত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলেছিলাম এই প্রতীকটা হচ্ছে আমাদের প্রবাহ দিক, অর্থাৎ কোন দিকে যাচ্ছে তথ্যগুলো, সেই তথ্যগুলো যে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা প্রবাহ দিকের মাধ্যমে প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপর যেটা আছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতীক, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত প্রতীক। এই প্রতীকটিকে বলা হয় সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীকের কাজ কি আছে? সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে? সিদ্ধান্ত প্রতীকের কাজ কি আছে? সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যে মনে করো আমরা যদি দরজা থেকে বের হই তো আমি কোন দিকে যাব, বামে যাব নাকি ডানে যাব, আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয় এবং এই প্রতীকের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করা, অনেক সময় প্রশ্ন করা হয় যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোন প্রতীক দ্বারা? তো সিদ্ধান্ত প্রতীক দ্বারা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এটা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা আশা করা যায় এই জিনিসটা সকলে বুঝতে পারছি। তো আশা করা যায় তোমরা এই জিনিসগুলো সকলে বুঝতে পেরেছো, যেখানে সিদ্ধান্ত প্রতীক দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা এই কয়েকটি তথ্য ব্যবহার করে আজকের ক্লাসটি পরিচালনা করব। অর্থাৎ আমি যদি এখন তোমাকে প্রশ্ন করে যে মনে করো তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কে বড়, কোনটি উত্তম, ঠিক আছে? এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না স্যার, তাহলে এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত প্রতীকের প্রয়োগ করব, ঠিক আছে? মনে করো তোমাকে একটি প্রশ্ন করলো যে আজকের আমাদের প্রথম যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও
অ্যালগরিদম। মনে করো আজকে তোমাকে প্রশ্ন করছে, দুটি সংখ্যা দেওয়া আছে তোমার কাছে, এখন তোমাকে এখানে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে, তো কোনটা বড় সংখ্যা আছে এটা তুমি জাস্টিফাই করবা কিভাবে? তোমাকে সিদ্ধান্ত প্রতীকের কাজ করতে হবে, অর্থাৎ কোনটি বড় আছে সেটা নির্ণয় করার জন্য তোমাকে সিদ্ধান্ত প্রতীকের ব্যবহার করতে হবে। এখন এই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, এই কোয়েশ্চেন দ্বারা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। মনে করো তোমাকে একজন ব্যক্তি বলে যে রহিম সাহেব তার প্রথম পুত্রকে এ এবং দ্বিতীয় পুত্রকে বি টাকা প্রদান করলো, আর প্রশ্ন করলো রহিম সাহেব কোন পুত্রকে বেশি টাকা প্রদান করেছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নকে এইভাবে করা হয়। এছাড়া আরেকভাবে প্রশ্ন করা যায় যে মনে করো একটি পুকুরে দু ধরনের মাছ রয়েছে, কোন প্রজাতির মাছের ফলন বেশি তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট বা অ্যালগরিদম লেখো। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো বড় সংখ্যা যখন নির্ণয় করতে বলছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে দুটি সংখ্যার কথা বলা আছে। তো আমি প্রথমে আমার কাজ কি হচ্ছে, প্রথম কাজ আমার একেবারে প্রথম কাজ যেটা হচ্ছে, আমি ফ্লোচার্ট করতে গিয়ে আমাকে করতে হবে স্টার্ট, তাই না? আমি লিখলাম স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাকে দুটি সংখ্যার প্রয়োজন আছে, তাই না? তো আমি ইনপুট হিসেবে দুটি সংখ্যা নিয়ে নিব, তাই তো? তো আমি লিখলাম ইনপুট এ এবং বি ধরে নিলাম। ঠিক আছে, এ বি দুটি সংখ্যা আমি ইনপুট হিসেবে গ্রহণ করেছি। এখন দেখো, জরুরি না যে এ বি তোমাকে নিতে হবে, তুমি এক্স ওয়াই রহিম যে কোনো তথ্য তুমি লিখতে পারবে, কারণ আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম চলক পরিবর্তনশীল, যার মান পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমাদের চলক। তো আমি এখানে দুটি ইনপুট নিলাম, এ এবং বি। এরপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কি সিদ্ধান্ত নিব? আমরা লিখলাম ইফ এ কি বি এর চেয়ে বড়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি এখানে, হ্যাঁ, যে এ কি বি এর চেয়ে বড়। এখন দেখো এখানে হতেও পারে নাও হতে পারে, আমি এটাকে ব্র্যাকেটে রাখতে পারি, অনেক সময় এখানে দিতে পারি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তো এটাও হতে পারে। হ্যাঁ, এখানে প্রশ্ন করা হচ্ছে এ কি বি এর চেয়ে বড়, তোমার কাছে অপশন কয়টি? মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম যে আমি তোমার চেয়ে বড়, এখন তোমার কাছে অপশন হচ্ছে দুটি, হয়তো ইয়েস বলবা না হলে নো বলবা। যদি তুমি ইয়েস বলো তাহলে আমি বড়, তাই না? আমি প্রশ্ন করলাম যে আমি তোমার চেয়ে বড়, এখন অপশন তোমার কাছে কয়টি? দুটি, একটা তুমি ইয়েস বলতে পারো অথবা নো বলতে পারো। তো সিদ্ধান্ত প্রতীক ঠিক একইভাবে দুটি ক্ষেত্রে কাজ করে, হয়তো ইয়েস না হলে নো। ঠিক আছে, ট্রু অর ফলস এই দুটি ক্ষেত্রে সিদ্ধান্ত প্রতীক কাজ করে। তো যদি তুমি বলে দাও যে ইয়েস, তাহলে আমি বড় হয়ে যাই না, আর যদি তুমি বলো না, ইনডাইরেক্টলি কিন্তু তুমি বড় হয়ে যাও, তাই তো? সিদ্ধান্ত প্রতীক দ্বারা কিন্তু এভাবে করে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাহলে আমি এখানে লিখলাম ইয়েস, যদি আমি এখানে ইয়েস লিখলাম তাহলে কি এ বড় হয়ে যাচ্ছে না? আর এ বড় হলে কি করতে হবে? আমাকে এর মান প্রিন্ট করতে হবে। তো আমি এখানে লিখলাম প্রিন্ট এ লেখার পর আমরা কি করলাম, এটা আউটপুটের বক্সটা করে দিয়েছি। বুঝতে পারছি এতটুকু জিনিসটাকে? আমরা লিখলাম প্রিন্ট এ, তার মানে কি এর মানটা বড় হয়ে গেছে। ইন কেস যদি এখানেই বলে যে নো, তোমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি বললাম যে আমি তোমার চেয়ে বড়, তুমি কি বললা? না। না মানে কি তুমি আমার চেয়ে বড় হয়ে গেলা, তাহলে আমি এখানে লিখে দিলাম নো। তারপর এখানে আমি কি করতে হবে? প্রিন্ট বি করতে হবে। এখন অনেকের মাথায় কিন্তু সমস্যা হওয়া শুরু হয়ে গেছে যে স্যার এখানে কি দুটাই প্রিন্ট করতে হবে, একটা প্রিন্ট করতে হবে না? এখানে কি আমরা দুইটা প্রিন্ট করব? আসলে কিন্তু আমি জানি না যে কার মান বড় আছে এখানে। সাপোজ মনে করো যে আমি এ এর মান দিলাম 5, বি এর মান দিলাম 7, সরি বি এর মান মনে করো দিয়ে দিলাম 3। ঠিক আছে, এ এর মান 5 দিলাম, বি এর মান দিলাম 3। তো এখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো এ কি বি এর চেয়ে বড়, তো অবশ্যই ইয়েস হবে। তাহলে এ বড় হয়ে গেল, তখন তো বি এর কোনো কাজ হবে না। ঠিক আছে না, তখন আর বি এর কোনো কাজ হবে না। কিন্তু যখনই আমাদেরকে প্রশ্ন করা হলো যে মনে করো এর মান 5 থাকলো, বি এর মান 13 হয়ে গেল। ঠিক আছে, আমি মনে করো বি এর মান 13 করে দিলাম, তখন কি আমার আর ইয়েস হবে? তখন কিন্তু আমাদের ইয়েস আর হবে না, তখন কি হবে? আমাদের নো হয়ে যাবে। নো হয়ে গেলে কি হবে? প্রিন্ট বি করব আমরা। প্রিন্ট বি করার পর তখন ইয়েস এর কোনো কাজ হবে না, অর্থাৎ এর কোনো প্রকার কোনো কাজ হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখানে সংযোগ প্রতীক থেকে আমরা এখানে সংযোগ করব। সংযোগ করার পর আমরা সেটাকে শেষ করে দিব, অর্থাৎ এখানে আমরা লিখে দিব এন্ড। তো আশা করা যায় এতটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো, তাই না? তো আমরা প্রথমে ইয়েস করলাম, ইয়েস করে এ প্রিন্ট করলাম, আর যখন নো করবো তখন আমরা কি হবে? বি প্রিন্ট হবে। অর্থাৎ ইনপুটের উপর ডিপেন্ড করবে কোন মানটি গ্রহণযোগ্য হবে। এখন তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্লো চার্ট বা অ্যালগরিদম বা সি প্রোগ্রাম এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যদি ইনপুট প্রদান করে তোমার অ্যান্সারটা যাতে রাইট হয়, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা আমরা সকলে বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ধরে নেই যে আমরা এই জিনিসটা সকলে বুঝতে পেরেছি, তাই না? আমাদের এখানে প্রশ্ন করা হলো এই কি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম। তাই প্রথমে স্টার্ট করলাম, ইনপুট নিলাম দুটি সংখ্যা এ এবং বি। এ এবং বি নেওয়ার পর আমরা এখানে কি করলাম? সিদ্ধান্ত গ্রহণ করলাম এ কি বি এর চেয়ে বড়। তো আমাদের যদি ইয়েস হয় তাহলে এ বড়, আর যদি নো হয় তাহলে কি হবে? বি বড়। আচ্ছা, এখানে কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যে স্যার এখানে কি আমরা ইয়েস কি এইদিকেই লিখবো আর নো কি আমরা এইদিকে লিখবো? দেখো, এটা কিন্তু জরুরি না। তুমি ইয়েসও এইদিকে লিখতে পারো অথবা নো এইদিকেও লিখতে পারো, যে কোনো জায়গায় তুমি লিখতে পারো। তুমি চাইলে যে ইয়েস এইদিকে লিখবা, নো এইদিকে লিখবা, কোনো ফ্যাক্ট হবে না। ঠিক আছে, আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পারছি।
এখন কেউ যদি এখানে বলে যে আমি দুটি সংখ্যার যে ফ্লোচার্ট করলাম, এখন এর যদি অ্যালগরিদম করতে চাই, তো এর অ্যালগরিদম কিরকম হবে? অ্যালগরিদম একদম সহজ আছে, একটু ঝামেলা এখানে হয়ে যায় যখন সিদ্ধান্ত প্রতীকের দিকে আমরা আসি। প্রথমে আমরা স্টার্ট করলাম, তো আমি লিখলাম স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। ইনপুট কি হবে আমাদের? ইনপুট যেহেতু দুটি ছিল, লিখলাম এ কমা দিয়ে লিখলাম বি। স্টেপ 3 তে কি হবে? এই যে ঝামেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, স্টেপ 3 যখন আসবে তখন কিন্তু সিদ্ধান্ত প্রতীকের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রতীক আসলে আমি লিখলাম ইফ এ গ্রেটার দেন বি। এখন এ গ্রেটার দেন যে বি লিখলাম, সিদ্ধান্ত প্রতীক থাকলে সেখানে দুটি অপশন চলে আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হবে নো। ঠিক আছে, আশা করা যায় এতটুকু ততটা আমরা বুঝতে পেরেছি। যখনই সিদ্ধান্ত প্রতীক আসবে তখন আমার কাছে দুটি অপশন চলে আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হলে কি হবে? প্রিন্ট এ করবো আমরা, আর নো হলে কি করবো আমরা? প্রিন্ট বি করব। এবং তারপরের স্টেপ হচ্ছে স্টেপ 4 এন্ড। কিন্তু লক্ষ্য করবা আমরা ফ্লো চার্টে এখান থেকে এখানে আসে আমরা শেষ করে দিলাম, কিন্তু অ্যালগরিদমে কি এখান থেকে কি আমরা এখানে আসতে পারবো? এখানে আসার জন্য তুমি যদি এখানে যদি গো টু স্টেপ না লিখে থাকো, তো এটার পর তো এটাও প্রিন্ট হবে, তো আমাকে তো এটার পর তো এটা প্রিন্ট করা যাবে না। অর্থাৎ আমি এ প্রিন্ট করলাম, যদি এস হয়ে গেল, এ বড় আছে, তবু কি আমি এ প্রিন্ট করবো এবং বিও প্রিন্ট করবো কি না? আমি এ প্রিন্ট করার পর আমাকে শেষ করতে হবে না? তো শেষ করার জন্য আমরা এখানে লিখবো গো টু স্টেপ, শেষ কত নাম্বার ধাপে আছে? 4, তো আমি লিখে দিলাম গো টু স্টেপ 4। আর যদি মনে করো তোমার যদি ইয়েস না হয়, তাহলে এই লাইনে তো কাজ হচ্ছে না, তখন আমরা কোথায় আসবো? আমরা ডাইরেক্ট বি এর মধ্যে চলে আসবো। তো বি এর মধ্যে আসলে আমরা কি করবো? প্রিন্ট বি গো টু স্টেপ 4। আমি যদি না হয়ে যায় তো ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসবো। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি জিনিসটা কি হচ্ছে এখানে। প্রথমে স্টেপ 1 করলাম স্টার্ট, তারপর স্টেপ 2 তে আমি ইনপুট দিয়ে দিলাম এ এবং বি। স্টেপ 3 তে ইফ লিখে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি যখন দিলাম তখন দুটি অপশন চলে আসবে, ইয়েস আর নো। যখন ইয়েস হবে তো প্রিন্ট এ, আর যদি নো হয় তাহলে কি হবে? প্রিন্ট বি হবে। এবং উভয় জায়গায় আমাকে প্রিন্ট করার পর আমাকে কি করতে হয়? আমার কাজ হয় শেষ করা। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম প্রিন্টের পর আমাদের কাজ থেকে থাকে শেষ করা। তো আমি এখানে কি করলাম? গো টু স্টেপ 4 লিখে দিলাম এবং এখানেও আমরা লিখে দিচ্ছি গো টু স্টেপ 4। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা একটু জানাবে আমাদেরকে। ঠিক আছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, কারো কি কোনো প্রকার কোনো প্রশ্ন? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা ধরে নেই যে আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো আমাদের কাছে আরেকটি প্রশ্ন চলে আসলো। এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। এখন যদি আমি এই প্রশ্নটাকে চেঞ্জ করি যে আমরা দুইটি সংখ্যার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করছি, তিনটে আমরা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি, তো আমরা পরবর্তী কিন্তু তিনটি সংখ্যার মধ্যেও বড় সংখ্যাটা তোমাদেরকে দেখাবো, চিন্তার কোনো বিষয় নেই। এখন মনে করো তোমার এই জিনিসটা যে আমরা বুঝলাম যে দুটি সংখ্যার মধ্যে আমাদেরকে যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে করে মেইনটেইন করে অ্যান্সারটা করতে পারবো। কিন্তু যদি আমাকে প্রশ্ন চেঞ্জ করে দেয়, হ্যাঁ চেঞ্জ করে দেয় কি, যে আমাকে বললো কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, মনে করো তোমাকে প্রশ্ন করলো কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট বা অ্যালগরিদম করতে বললো। কি বললো? কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম। ধনাত্মক বা ঋণাত্মক বলছে, এখন মাথায় রাখবা যে ধনাত্মক ঋণাত্মক আমরা কিভাবে নির্ণয় করি। কোন সংখ্যা শূন্যের ঊর্ধ্বে গেলে কি হয়? ধনাত্মক, এবং তার নিম্নে আসলে কি হয়?
ঋণাত্মক হয়ে থাকে। এখানে 3 ভাবে প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করা যায় যে কোনো সংখ্যা শূন্য নাকি ধনাত্মক বা ঋণাত্মক। আমরা পরবর্তীতে কিন্তু এটাও দেখবো সৃজনশীলের মধ্যে যে কোনো সংখ্যা শূন্য নাকি ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রামটাও কিন্তু আমরা করবো পরবর্তীতে। আপাতত আমাদের কাছে আছে কোনো সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক। এখানে কোনো সংখ্যার কথা বলা আছে। তো কোনো সংখ্যা আমি ধরে নিলাম যে একটা সংখ্যা আমরা ধরে নিলাম, প্রথমে স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাকে এখন ইনপুটের দরকার, কোনো সংখ্যার কথা বলছে। তা আমি লিখে দিলাম ইনপুট আমি n লিখে দিলাম, কোন সংখ্যাকে নাম্বার ধরলাম আমি। হ্যাঁ, এখন আমি আবারও কিন্তু বলছি ফ্লোচার্ট অ্যালগরিদম বা সি প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে এমন ভাবে প্রোগ্রাম করতে হবে যাতে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে যদি ইনপুট প্রদান করে আপনার অ্যানসারটা যাতে রাইট হয়ে থাকে। ঠিক আছে, আমি স্টার্ট করলাম, ইনপুট n নিলাম। n নেওয়ার পর আপনাকে ধনাত্মক ঋণাত্মক নির্ণয় করার জন্য সূত্র লিখতে হবে। তো আমি লিখলাম ইফ n greater than 0, অর্থাৎ শূন্যের চেয়ে যদি ঊর্ধ্বে যায় সংখ্যাটা কি হবে ধনাত্মক, আর তার যদি নিম্নে আসে তাহলে কি হবে ঋণাত্মক হবে। আমি এখানে যদি ইয়েস লিখে দেই তাহলে কি হবে আমাদের এখানে পজিটিভ হবে। প্রিন্ট পজিটিভ যদি ইয়েস হয়ে যায় আমাদের কি হবে প্রিন্ট পজিটিভ হবে। আর যদি না হয়ে যায়, এই শর্তটা যদি না মানে অর্থাৎ কি শূন্যের চেয়ে নিম্নে থেকে থাকে, তাহলে আমরা কি করব নো প্রিন্ট নেগেটিভ। আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পেরেছি। যদি শর্তটা মেনে নেয় তাহলে আমরা কি বলবো প্রিন্ট পজিটিভ, এবং যদি শর্তটা না মানে তাহলে আমরা কি বলবো প্রিন্ট নেগেটিভ। তার উভয়কে আমরা সব কি করি, আমরা সংযোগ প্রতীক দ্বারা আমরা সংযোগ করে দিব, এবং কি করব আমরা তারপরে আমরা এন্ড করে দিব। দেখো একদম সহজ। এই কিন্তু এই তথ্যগুলো যদি কেউ যদি একটা বুঝতে পারে, আজকে যে আমরা করছি এগুলা কিন্তু কন্ডিশনাল ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পড়ে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। আমরা কিন্তু পূর্বের ক্লাসেই বলেছিলাম ফ্লোচার্ট কিন্তু দুই প্রকার আছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টকে আমরা 3 ভাগে ভাগ করতাম। কি করতাম, সিম্পল ফ্লোচার্ট, তারপর হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্লোচার্ট, আর একটা হচ্ছে লুপ ফ্লোচার্ট। তো আমরা আজকে এবং এর পরের ক্লাসে আমরা দেখবো যে কন্ডিশনাল ফ্লোচার্ট গুলো দেখবো। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমরা লুপ ফ্লোচার্ট গুলো দেখবো, সেগুলো কিভাবে আমাদেরকে সমাধান করতে হয়। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো, তাই না? আমরা এখানে তাহলে এই জিনিসটা আমরা সকলে বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখো এই জিনিসটা কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছি। সিদ্ধান্ত প্রতীকের তথ্যটা আমি আরেকবার বুঝাই। কোন সংখ্যা যদি শূন্য বা তার ঊর্ধ্বে যদি চলে যায় তাহলে সেটা কি হবে আমাদের পজিটিভ সংখ্যার মধ্যে পড়বে, এবং যদি শূন্যের চেয়ে যদি নিম্নে চলে আসে তাহলে সেটা কি হবে আমাদের নেগেটিভ তথ্যের মধ্যে আসবে। এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। এখন দেখো আমাদেরকে যদি মনে করো যদি বললো যে এটার যদি অ্যালগরিদম বললো, দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় যে কোশ্চেনের মধ্যে তোমাকে ফ্লোচার্ট করতে বলেনি, ডাইরেক্ট বলে দিয়েছে অ্যালগরিদম। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবা তোমরা প্রথমে কিন্তু অ্যালগরিদম করার চেষ্টা করবা। প্রথমে অ্যালগরিদম করবা, তারপর ফ্লোচার্ট, তারপর সি প্রোগ্রাম, অর্থাৎ 3টা একসঙ্গে করার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা যখন শেষ করে নেব তারপর তোমরা যখন প্র্যাকটিস করবা তখন আমরা 3টা জিনিসই আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষা তোমাকে বলবে করে দেখাতে, তখন আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। এবং আমাদের যখন এই সিরিজটা শেষ হবে, অর্থাৎ সি প্রোগ্রাম যখন সম্পূর্ণ ধারাটা আমাদের শেষ হবে, তখন কিন্তু তার পরবর্তীতে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলো কিন্তু প্র্যাকটিস করবো। ঠিক আছে, তোমরা চিন্তার কোনো বিষয় নেই, আমরা সম্পূর্ণ আইসিডি বইটা তোমাদেরকে গুছিয়ে দিব। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যদি এটার অ্যালগরিদম লিখি, তো আমি প্রথমে লিখলাম স্টেপ 1। কি হবে, আমি স্টেপ 1 এ আমাদের স্টার্ট করলাম। ধাপ 1 এ আমি কি করলাম স্টার্ট করলাম। তারপর স্টেপ 2 এ আমি কি করব, আমাকে ইনপুটের দরকার। ইনপুট কি হবে আমাদের ইনপুট n নিয়ে নিলাম, আমি ইনপুট n। তারপর আমি কি লাগবে, আমাকে 3 নাম্বার ধাপে চলে আসলাম, আমি স্টেপ 3। তো ইফ n greater than 0, অর্থাৎ শূন্যের চেয়ে ঊর্ধ্বে আছে কি, n এর মান কি শূন্যের চেয়ে ঊর্ধ্বে। তো আমার কাছে অপশন কয়টি, আমি একটু আগেই বলেছিলাম যখন আমরা সিদ্ধান্ত প্রতীকের কাজ করব তখন আমাদের কাছে দুটি অপশন চলে আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হবে নো। আচ্ছা, ইয়েস এর মধ্যে কি আসবে প্রিন্ট পজিটিভ, আর নো এর মধ্যে কি হবে প্রিন্ট নেগেটিভ। তো আমি এখানে লিখে দিলাম প্রিন্ট পজিটিভ। আর প্রিন্ট করার পর কি করতে হয়, আমাকে শেষ করতে হয়। তো আমি এখানে লিখে দিলাম গো টু স্টেপ। কিন্তু আমি তো এখন জানি না যে কত নম্বর ধাপে শেষ হবে, এই জন্য আমি গো টু স্টেপ লিখে ছেড়ে দিয়েছি।
দেখলে আমরা বুঝতে পারছি যে পরবর্তী 4 নম্বর ধাপে শেষ হয়ে যাবে, কিন্তু বর্তমান করার সময় তো আমাকে মনে নেই, এই জন্য আমি এখানে গো টু স্ক্রিপ্টটাকে ছেড়ে দিয়েছি। আর যদি না হয় তাহলে কি করবো আমরা, প্রিন্ট নেগেটিভ, তারপর আমরা লিখবো গো টু স্টেপ, লিখে আমরা ছেড়ে দিলাম। পরবর্তী ধাপ কি হবে, স্টেপ 4 এন্ড, মানে কি 4 নম্বর ধাপে আসে আমাকে শেষ করতে হবে। তো 4 নম্বর ধাপে আসে আমি যেহেতু শেষ করবো, তো আমি এখানে কি লিখবো, স্টেপ 4, এখানে লিখে দেবো স্টেপ 4। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে কি এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? তোমরা একটু জানাবা, যারা তোমরা দেখছো একটু তোমরা একটু জানাবা, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা এই জিনিসটা সকলে বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেহেতু একই ফিলসফি ব্যবহার করে আসছি, একইভাবে আমরা এই তথ্যটা ব্যবহার করে আমরা কিন্তু আরেকটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য আমরা কিন্তু একইভাবে কিন্তু ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, জোড় বিজোড় করার পূর্বে আমি তোমাদের কিছু তথ্য বলে দেই, যে সেই তথ্যটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা এখানে পার্সেন্টেজ ব্যবহার করি, ঠিক আছে। পার্সেন্টেজ দ্বারা ভাগশেষ নির্ণয় করা হয়, ঠিক আছে। যে কোনো জায়গায় যদি পার্সেন্টেজ দেখতে পারো, চ্যাপ্টার 5 এ তোমরা যদি পার্সেন্টেজ দেখতে পারো, সেটাকে তোমরা বুঝে নিবা যে এখানে ভাগশেষ নির্ণয় করা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে ইকুয়ালের বিপরীতে ডাবল ইকুয়াল ব্যবহার করা, এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে পার্সেন্টেজের কথা যদি আমি বলি তোমাকে, যদি কোনো জায়গায় উল্লেখ থাকে যে 5%3, তো এটার অ্যান্সার কত হবে? 5%3 অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের ফেস করতেই হবে, ঠিক আছে। অনেকগুলো এমসিকিউর মধ্যে তোমরা এরকম জিনিসগুলো তোমরা দেখবা যে এটা তোমাকে ফেস করতেই হচ্ছে, যে 5%3 বা পার্সেন্টেজ রিলেটেড কোনো একটা কোশ্চেন যদি দেওয়া থাকে, তোমাকে পার্সেন্টেজ রিলেটেড যদি কোনো একটা প্রশ্ন দেওয়া থাকে যে এই পার্সেন্টেজ দেওয়া আছে, এই ধরনের যদি প্রশ্ন দেওয়া থাকে, তোমাকে বুঝে নিতে হবে যে এগুলা পার্সেন্টেজ দ্বারা কি বোঝানো হচ্ছে, ভাগশেষ বোঝানো হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় তোমাকে ফেস করতেই হবে তোমাকে, ঠিক আছে। এখন যদি আমি দেখি যেখানে প্রশ্ন করছে 5%3, তো আমি যদি 5 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তো আমি দেখতে পাচ্ছি 3 1 3 হাতে কত থাকে, ভাগশেষ কিন্তু আমাদের 2 থেকে যায়, তাহলে এটার অ্যানসার হবে 2, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, কোন জায়গায় যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটার অ্যানসার কত হবে, এটার অ্যানসার হবে 2। জরুরি না যে অ্যানসার 2 হবে, যে কোনো ক্ষেত্রে থাকতে পারে। এখন মনে করো তোমাকে কোন জায়গায় লেখা আছে যে 10% মনে করো দিয়ে দিয়েছে 5 না, মনে করো দিয়ে দিয়েছে 3 তোমাকে, ঠিক আছে। এখানে অ্যানসার কত হচ্ছে, এখানে অ্যানসার কিন্তু 1 আসবে, কারণ আমি যখন 10 কে 3 দ্বারা ভাগ করব, ভাগশেষ কত থাকবে, ভাগশেষ কিন্তু 1 থাকবে। এখন যদি মনে করো তোমাকে যদি দিয়ে দিল যে 15%4, ঠিক আছে, এটা যদি তোমাকে দিয়ে দিয়েছে, তো এখানে অ্যানসার কত হবে? এখানে যদি আমি 15 কে 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমরা যদি ভাগ করি এভাবে করে 15 ভাগ 4 দিলে কত, 3 4 12 হচ্ছে, তাই না? তো 12 এখানে আসবে, থাকবে কত, 3, তাহলে আমাদের অ্যানসার কত হবে? আমাদের অ্যানসার কিন্তু 3 হয়ে যাবে। তো পার্সেন্টেজের কাজটা আমরা সকলে বুঝতে পেরেছি, আশা করা যায় তোমরা। এখন তোমাদের মধ্যে প্রশ্ন, এখন আমরা নতুন একটা প্রশ্ন করছি, আর একই ভাবে আমরা এটা ব্যবহার করে করব যে কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম আমরা করব। আমরা কি বললাম, কোন সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয় করার জন্য, ঠিক আছে। কি বললাম আমরা, কোন সংখ্যা জোড় বা বিজোড় করব। এখন দেখ, কোন সংখ্যা জোড় বা বিজোড়, তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম। এখন দেখো, আমরা জোড় বিজোড়ের সূত্র কি বলেছিলাম, কোন সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে সংখ্যাটা হবে জোড়, এবং 0 বর্ধিত অন্য কোনো সংখ্যা পাওয়া গেলে সেটা হবে আমাদের বিজোড়। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, কোন সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, তাহলে সংখ্যাটা কি হবে, জোড় হবে, এবং ভাগশেষ 0 বর্ধিত অন্য কোনো সংখ্যা পাওয়া গেলে সেটাকে আমরা বিজোড় বলবো। তাহলে ডিপেন্ড কার উপরে করছে, ভাগশেষের উপরে, ঠিক আছে না।
এখন যদি দেখো আমি এখানে কোনো সংখ্যা ধরলাম, আমি এটার উপরে ইনপুট দিয়ে কাজ করছি, আমি কোনো সংখ্যা ধরে নিলাম, সংখ্যা ইনপুট n ধরে নিলাম। তাহলে আমার সূত্র কি ছিল, কোনো সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। আমি এখানে লিখলাম n%2 ডাবল ইকুয়াল 0। আমি একটু আগে বললাম যে এখানে ইকুয়ালকে ডাবল ইকুয়াল দ্বারা প্রকাশ করা হয়। n%2 ডাবল ইকুয়াল 0 যদি এই শর্তটা মেনে নেয়, এই শর্তটা যদি আমাদের মেনে নেয়, তাহলে আমাদের কি হবে, আমাদের তথ্যটা হয়ে যাবে জোড়। আর যদি না মানে তাহলে কি হবে, আমাদের তথ্যটা হয়ে যাবে বিজোড়। অর্থাৎ আমাদের সংখ্যাটা কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে। তো আমরা জোড়কে আমরা ইভেন লিখে থাকি, ঠিক আছে? জোড় মানে ইভেন, এবং বিজোড়কে আমরা কি বলে থাকি, অড বলে থাকি। তাহলে দেখো একদম সিম্পল, একই নিয়ম ব্যবহার করে তোমরা কিন্তু একই জিনিস করতে পারছো, ঠিক আছে না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যা জোড় বা বিজোড় নির্ণয় করতে বলে আমরা কি করব, আমরা লিখবো n%2 ডাবল ইকুয়াল 0। আমরা n কে 2 দ্বারা ভাগ করব, ভাগশেষটা শূন্যের মধ্যে রাখবো। যদি ভাগশেষটা শূন্যের মধ্যে রাখি আর যদি ভাগশেষটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা কি করব, জোড়। আর যদি না হয় তাহলে আমরা এটা বিজোড় লিখবো। আশা করা যায় তোমরা এতটুকু তথ্য সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো, খুব ভালো। এখন দেখো এটাকে আমরা আরেকটা ভাবে বিকল্পভাবে অ্যান্সার করতে পারি। আচ্ছা, কেউ যদি এটা অ্যালগরিদম লিখতে চায় তাহলে একদম সহজ আছে, আমাদের এই দুটি জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে না? এই দুটি জায়গায় কি হবে, যে আমরা প্রথমে এখানে লিখবো n%2 ডাবল ইকুয়াল 0, ঠিক আছে না? এখন যদি প্রিন্ট ইভেন হবে, নাহলে কি হবে, প্রিন্ট অড। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা সকলে বুঝতে পেরেছি। আচ্ছা, এটার কিন্তু আরেকটা তথ্য আছে, আরেকভাবে করা যায়, যে আমরা বললাম যে n কে 2 দ্বারা ভাগ করবো এবং ভাগশেষটা 0 হবে। এখন আমি 0টা সরাই দিলাম, এখান থেকে 0 সরাই আমি 0 জায়গায় লিখে দিলাম r। তাহলে আমাকে জানতে হবে যে r এর মানটি শূন্য হচ্ছে কিনা, তাই না? তাহলে আমাকে কি জানতে হবে, যে r এর মানটি শূন্য হচ্ছে কিনা। যদি r এর মান শূন্য হয় তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা জোড় হবে। এবং যদি r এর মান শূন্য বর্ধিত অন্য কোনো তথ্য পাওয়া যায় তাহলে সেটা কি হবে, সেটা বিজোড় হবে। এই জিনিসটাকে আমরা আরেক ভাবে করতে পারি, অর্থাৎ এই যে জোড় বিজোড় করেছি এটাকে কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি। কিভাবে করবো আমরা একটু দেখি। আমরা এখানে অ্যাডজাস্ট করি একই সংখ্যাটাকে। আমরা এখানে লিখলাম যে r ইকুয়াল n মোড, মোড দ্বারা কিন্তু মডুলাস বোঝানো, হ্যাঁ, n মোড 2। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমি n কে 2 দ্বারা ভাগ করব এবং ভাগশেষটা কার মধ্যে রাখবো, r এর মধ্যে রাখবো। ইফ r ডাবল ইকুয়াল 0, যদি r এর মান 0 হয় তাহলে আমি কি করতে হবে, সংখ্যাটা কি হবে, জোড়। আর যদি r এর মান 0 না হয়, অর্থাৎ ইয়েস যদি হয়, তাহলে সংখ্যাটা কি হবে, জোড়। আর না হলে কি হবে, নো লিখে আমরা কি করব, বিজোড় করব, তাই না? ঠিক একই ভাবে যদি আমরা যদি এটাকে ফ্লো চার্ট অ্যালগরিদম যদি আনতে চাই, তো কি হলো, এখানে দেখো তো একদম এখানে 3 নাম্বার স্টেপে এই জিনিসটা লিখে দিব, 4 নাম্বার এই তথ্যটা চলে আসবে। ইফ r ডাবল ইকুয়াল 0, যদি r ডাবল ইকুয়াল 0 হয় তাহলে সংখ্যাটা কি হবে, জোড় হবে। অন্যথায় কি হবে, সংখ্যাটা বিজোড় হয়ে যাবে। একদম সিম্পল আছে, তোমরা সহজে কিন্তু সকলে এই জিনিসটা করতে পারবা। আচ্ছা, কারো যদি এখানে কোনো প্রকার প্রশ্ন থাকে তো আমাদেরকে একটু জানাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো আমরা এই জিনিসটা সকলে ধরে নিলে আমরা এই জিনিসটা করতে পারবো, তাই না? আচ্ছা, আমরা যদি এখন এই নিয়মটাই ব্যবহার করে, অর্থাৎ একটু আগে যে নিয়মটা করেছি সেই নিয়মটাই কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু ধনাত্মক ঋণাত্মক বের করলাম, ঠিক একই ভাবে কিন্তু আমরা অধিবর্ষ বের করতে পারি, ঠিক আছে না? আমরা অধিবর্ষ বের করতে পারি। অধিবর্ষ বের করার জন্য অধিবর্ষ তোমাদের কাজ থাকবে, আমি অধিবর্ষ সূত্র লিখে দিচ্ছি, তোমরা সেভাবে কিন্তু ট্রাই করবা, ঠিক আছে? এখন দেখো, এটা কিন্তু অ্যালগরিদম, তোমরা নিজে নিজে ট্রাই করবা এবং আমাদেরকে আমাদের গ্রুপের মধ্যে তোমরা কিন্তু এটা আমাদেরকে পোস্ট করে দেখাবা যে আমরা তোমাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয় করতে চাই, অধিবর্ষ নির্ণয় করার জন্য তুমি যদি সূত্র মুখস্থ রাখতে পারো, তুমি এখানে সূত্রটা বসাবা, ইয়েস হলে লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার, একদম সহজ। কিন্তু লিপ ইয়ার নির্ণয় করার পূর্বে তোমাকে প্রথমে জানতে হবে লজিক্যাল অপারেটর কয়টি। আমরা সাধারণত 3টি লজিক্যাল অপারেটর ব্যবহার করে থাকি, যেখানে প্রথমে আসতেছে অর অপারেটর। অর অপারেটর কিরকম হবে, দুটি লম্বা দাগ দেওয়া থাকে। তারপর কি হয়, এন্ড অপারেটর। এন্ড অপারেটর কেমন, এন্ড এর মতো থাকে, অর্থাৎ আমরা এস্টিমেট করার সময় যে লিখেছিলাম এন্ড পারসন এন বিএসপি, সেই এন্ড এর মতো দুটি এন্ড দিলে এন্ড অপারেটর হয়ে যায়। তারপর আরেকটা কি থাকে আমাদের, নট। নট কেমন, এক্সক্লামেশন মার্কের মতো থাকে, ঠিক আছে? এটা আমাকে মনে রাখতে হবে। লজিক্যাল অপারেটর কয়টি, 3টি, অর, এন্ড, নট। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, খুব ভালো। এখন যদি আমি এই জিনিসটাকে এখন যদি লিপ ইয়ারের সূত্রটা তোমাদেরকে লিখে দেখাই, লিপ ইয়ারের সূত্র কিন্তু একদম সহজ আছে, তোমরা খুব সহজেই কিন্তু লিপ ইয়ারের সূত্রটা করতে পারবা, ঠিক আছে না? লিপ ইয়ারের সূত্রটা আমি লিখে দিচ্ছি। আমি ধরে নিলাম অধিবর্ষের জন্য বছরের মানকে আমি y ধরে নিলাম।
যদি আমার ইনপুট ইয়ার হয় তো ইয়ারের জন্য আমি ওয়াই লিখেছি এখানে। তো ওয়াই পার্সেন্টেজ 400 ডাবল ইকুয়াল 0, অর্থাৎ কোনো বছরের মানকে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে অধিবর্ষ। এর সঙ্গে সঙ্গে আমাকে আরো কয়েকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র? বছরের মানকে আমি যদি 100 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 100 দ্বারা, তাহলে কি হবে? নট ইকুয়াল 0, মানে কি 0 হবে না। এর পরবর্তীতে বছরের মানকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? শূন্য হতে হবে। যদি এই শর্তটা মেনে নেয় তাহলে সেটা হবে আমাদের লিপ ইয়ারের শর্ত হবে, অন্যথায় সেটা আমাদের লিপ ইয়ার হবে না। আশা করা যায় আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে? যদি এই শর্তগুলো মেনে নেয় তাহলে আমরা সেটা কি করবো? সেটা আমরা লিপ ইয়ার বলবো। আর যদি শর্ত যদি না মানে তাহলে সেটাকে আমরা কি বলবো? নট লিপ ইয়ার বলবো। আশা করা যায় আমরা সকলে এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছি, ঠিক আছে না? তো আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা এখানে প্রয়োগ করে যদি আমরা লিখে দিই তাহলে এটা কি হবে? লিপ ইয়ার হবে। আর যদি না হলে কি হবে? নট লিপ ইয়ার হবে, এবং গোটা স্টেপ কি হবে? এন্ড হয়ে যাবে। তোমরা এই জিনিসটা নোট করে রাখো। আমরা সকলে এইভাবে করে আমরা লিপ ইয়ার কিনা সেটা কিন্তু নির্ণয় করতে পারবো। এটা প্রায় অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কোনো বছর অধিবর্ষ কিনা, কারণ প্রায় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা এই কয়েকটি প্রশ্ন করেছি। আমরা এর পরবর্তীতে আরো কয়েকটি প্রশ্ন আছে যেটা কিন্তু আমরা আলোচনা করবো, ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো কিন্তু একটা নোট করে রাখবা যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সহজে যাতে তোমরা অ্যান্সার গুলো করতে পারো। আশা করা যায় তোমরা সকলে কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা এখানে প্রশ্ন করলাম কোন সংখ্যা অধিবর্ষ কিনা, ঠিক আছে না? অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট যদি অ্যালগরিদম করতে বলে তোমাকে এই সূত্রটা মাথায় রাখতে হবে। এই সূত্র প্রয়োগ করে তুমি কিন্তু সেটা নির্ণয় করতে পারবা, ঠিক আছে? অধিবর্ষ কিনা তা নির্ণয় করতে পারবা। আশা করা যায় আমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো আমরা এই কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেমগুলো কিন্তু সমাধান করতে পারি, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাস যখন আসবে সেখানে কিন্তু আমরা 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করে দেখাবো যে কিভাবে 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হয়, ঠিক আছে? আমরা আজকে দেখছি যে কিভাবে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম করব, যে সিদ্ধান্ত প্রতীকের প্রয়োগ দেখেছি। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একটি সংখ্যা ধনাত্মক, শূন্য অথবা ধনাত্মক বা ঋণাত্মক। আজকে আমরা কিন্তু দেখলাম ধনাত্মক বা ঋণাত্মক, কিন্তু এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কোন সংখ্যা শূন্য বা ধনাত্মক ঋণাত্মক এই তা নির্ণয় করার জন্য আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম এটা কিন্তু আমরা দেখবো। এটা কিন্তু প্রায় অনেকগুলো কোয়েশ্চেন বর্তমানে আসছে, তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আশা করা যায় তোমরা সকলে কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আর বেশি কিছু করাচ্ছি না, তোমরা যাতে এই জিনিসগুলো নোট করতে পারো। এবং বিভিন্ন কলেজে কিন্তু এখন এইচএসসি 26-এর জন্য কিন্তু টেস্ট এক্সাম চলছে, এবং এইচএসসি 27 যারা আছে তাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সাম চলছে। তো তোমাদেরকে যাদেরই কিন্তু সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরা কিন্তু তোমার বন্ধু বান্ধবকে একটু ট্যাগ করতে পারো, কারণ তাদের টেস্ট এক্সামের জন্য এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? যাতে তারা কিন্তু খুব সহজে যাতে পরীক্ষাটা দিতে পারে। আশা করা যায় তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ থাকো। আমরা ইনশাল্লাহ আবার এই সিরিজে আজকের ডেটেই আমরা ক্লাস নিব, বুধবারের ডেটে, আজকে শনিবার ছিল। ইনশাল্লাহ আমরা সোমবার আবার লাইভে আসবো, এবং লাইভে এসে এই প্রবলেমটাই অর্থাৎ ফ্লোচার্ট অ্যালগরিদম এবং এই জিনিসটা করার চেষ্টা করবো, এবং কোনো এক ডেটে এই ক্রম অনুসারে আমরা কিন্তু সি প্রোগ্রামার শুরু করব। এবং তোমরা কিন্তু সকলে জানো আইসিটির মধ্যে প্রথম ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে কোনো তথ্যের প্রথম ক্লাসটা যদি কেউ গ্যাপ দিয়ে দেয় তার জন্য বাকি তথ্যগুলো কিন্তু বুঝে ওঠা খুব কঠিন হয়ে যায়। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবা যাতে তারা এই ক্লাসগুলো খুব সহজে করে উঠতে পারে, ঠিক আছে? তো আমরা সকলে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাহলে সকলে এই জিনিসটা চেষ্টা করবো যাতে আমরা সকলে এই জিনিসটা সহজে বুঝতে পারি। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।